তারা এসে দেখলো যে এটা মিসম্যাচ আছে বুকলেট নাম্বারটা। তো তখন টিচারও প্যানিক হয়ে গেছিল যে টিচারই প্যানিক হয়ে গেছে। আমার এমনি ডক্টর প্রফেশনটা সবসময় ভালো লাগতো, যে সার্জারি করা, ডাইসেকশন করা, হিউম্যান বডি নিয়ে পড়া। তো আমার এরকম ডিস্ট্রাকশন হতো মাঝে মাঝে, ফোনে পড়তেই ইচ্ছা করতো যে এবার ফোনে একটু শর্টস দেখে নিই এসব। নিটের মতো একটা সর্বভারতীয় পরীক্ষায় সবসময় আমরা অনেক টেনশনে থাকি যে কিছু ভুল না হয়ে যাক, কিন্তু সত্যি যদি দেখা যায় যে এক্সাম হলের দিনে আমি ভুল ওএমআর পেলাম এবং সেই ভুল ওএমআর আমি পরপর মার্কও করে ফেলেছি, তারপরে কেউ এসে আমাকে বললো তোমার ওএমআরটা ভুল, এবং সেই ওএমআরটার জায়গায় একটা নতুন ওএমআর দিল, সেটাকে ঠান্ডা মাথায় ঘাবড়ে না গিয়ে বসে বসে মার্ক করতে হলো। এই সব কিছু করার পরেও যখন নিটে একটা খুব ভালো রেজাল্ট আসে, তখন সে কিন্তু একটা এক্সাম্পল হয়ে যায়। আজকে এমনই একজনকে পডকাস্টে ডেকে নেব যার সাথে ঠিক এই ঘটনাটাই ঘটেছে, এবং আমরা দেখে নেব যে তার টিপসটা কি রয়েছে। ডেকে নেওয়া যাক ইন্দ্রাণীকে। প্রথমেই ইন্দ্রাণী, মেনি মেনি কংগ্রাচুলেশন থ্যাংক ইউ। ফর ইউর ওয়ান্ডারফুল রেজাল্ট। তো ইন্দ্রাণী এবছর নিটে হচ্ছে 542 স্কোর করেছে, আর ওর র্যাঙ্ক হচ্ছে 16,310। হ্যাঁ। তো ইন্দ্রাণী, আমার কাছে একটা ইনফরমেশন আছে যে তুমি ক্লাস 10-এ আইসিএসসিতে অল ইন্ডিয়াতে 8th র্যাঙ্ক করেছিলে। হ্যাঁ। অ্যান্ড সত্যি এটা খুবই ভালো। 12তেও বেশ ভালো করেছো। 2024-এ তুমি প্রথমবারের জন্য নিট পরীক্ষা দিয়েছো, এবং তাতে তুমি 630 স্কোর করেছিলে। কাট অফটা একটুর জন্য তোমার হলো না, মানে 630 এবং 634, 4 নম্বর 3 নম্বরের জন্য তুমি মিস করে গেলে। এমবিবিএসটা বছর পড়া তোমার হলো না। তো এই সময়টাই একটা তো মন ভেঙে গেল ডেফিনেটলি। তো ওই জায়গাটায় তুমি কিভাবে ম্যানেজ করলে? প্রথমে তো যখন 630 মার্কস এসেছিল তখন তো খুবই খুশি ছিলাম যে কলকাতাতেই কলেজ পেয়ে যাব। তো সেজন্য ওই কটা দিন তো খুব ভালো ছিলাম। তারপর যখন র্যাঙ্ক এসেছিল তখন তো যারা 2024-এ পরীক্ষা দিয়েছে তারাই শুধু এই ব্যথাটা জানে যে একটা 630 বা 620-25 পেয়েও তারপর আলটিমেটলি কেউ কোনো কলেজ পেলো না। তো যাই হোক, তুমি সেই ব্যথাটা সামলালে কি করে? তো র্যাঙ্ক পাওয়ার পর তো দেখছিলাম যে কোনো কলেজই তাহলে হবে না এই র্যাঙ্কে। তাও ভাবছিলাম যদি লাস্টে কোনো কলেজ হয় তাহলে সেখানেও চলে যেতে পারি, কিন্তু হচ্ছিল না। তো তারপর খারাপ লাগছিল যে ভাবছিলাম যে নিট আবার দেবো নাকি দেবো না। বাবা মা বললো না যে হচ্ছে না আর দিতে হবে না, এই সমস্ত পরীক্ষা না। হবে না, ক্র্যাক করা খুব মুশকিল, সমস্ত বলেনি বাবা মা? না, বাবা মা বলেছিল যে আরেকবার দিতে, যে এই বছর এত ক্লোজ ছিল, একটুর জন্য পাইনি, তো পরের বছর নিশ্চয়ই পেয়ে যাবো। পরের বছর পেয়ে যাবে, সেই বুঝে তুমি দিলে। এবার আমার বক্তব্য হচ্ছে যে তুমি যে 2025-এর যখন প্রিপারেশন করলে, তো সেই সময়টাই দাঁড়িয়ে তুমি আগের বছর পরীক্ষা দিয়েছে অ্যাজ এ ফ্রেশার। হ্যাঁ। ফ্রেশার হিসেবে পরীক্ষা যখন দিচ্ছ, দেখছো অনেক স্কুলে যাওয়া এটা ওটা থাকছে, তোমার মনের মধ্যে কোনো নেগেটিভিটি কিন্তু কাজ করে না। তো যখন তুমি একটা ড্রপার হয়ে যাচ্ছ, সঙ্গে সঙ্গে তোমার মনের মধ্যে প্রথম নেগেটিভিটি হচ্ছে সারাদিন বাড়িতে বসে 4 দেওয়ালের মধ্যে একা একা পড়ছো। সেই সময়টা কিন্তু অনেকভাবে চ্যালেঞ্জিং। এক হচ্ছে ডিস্ট্রাকশনকে নিজের থেকে দূরে রাখা। যখন একটা আমরা একা থাকি তখন আমাদের মনে হয় একটু ফোনটা ঘাঁটি, একটু মনে হয় একটু নিউজ মানে কি বলবো একটু গল্প পড়ি, একটু মনে হয় যে একটু ফেসবুকটা একটু ঘাঁটি, এগুলো মনে হয় তো সব। তুমি এগুলো কিভাবে হচ্ছে মোকাবিলা করতে এগুলোকে? তো আমার এরকম ডিস্ট্রাকশন হতো মাঝে মাঝে, ফোনে পড়তেই ইচ্ছা করতো যে এবার ফোনে একটু শর্টস দেখে নিই এসব। কিন্তু তখন মা চেক করতো সবসময় যে করতে পাশে বসে থাকতে লাগতো? পাশাপাশি থাকতো না, কোনো আওয়াজ যখন শুনতো যে শর্টস এর আওয়াজ আসছে, বা মাঝে মাঝে এসে এসে দেখতো যে আমি পড়ছি নাকি অন্য কিছু করছি ফোনে। তো এসে এসে চেক করতো, যখনই দেখতো যে আমি পড়ছি না অন্য কিছু করছি, তখন বলতো যে হয় পড় নাহলে ফোন দিয়ে দে, নাহলে কিন্তু আর ফোন পাবি না। তো ওরকম বকায় রাখতো, তো এর জন্য ডিস্ট্রাকশন একটু মানে এটা ঠিক আছে, মা একটু ভয় দেখিয়ে দেখিয়ে রাখতো। আমার নিজের দিক থেকে কখনো মনে হতো না যে হচ্ছে যে না মা এরকম বকছে, আমারও তো উচিত হচ্ছে যে প্রপারলি পড়াশোনাটা করা, না হলে তো র্যাঙ্ক হবে না? হ্যাঁ, সে এমনি ডিস্ট্রাকশন এমনি কমই থাকতো, ভালো করেই পড়তাম, মাঝে মাঝে আসতো। বাসে বাসে থাকলে মাঝে মাঝে একটু কিক পাওয়া যেত না? না না, মা তো ঠিকই বলছে। হ্যাঁ। এটা একদমই ঠিক যে মাঝে মাঝে একটু কেউ যদি একটু শাসন করে দেয় তাহলে মনে হয় না না ঠিকই তো আমার ভালোর জন্যই বলছে। তো সেই সাপোর্টটা বা সেই গাইডেন্সটা বলি বা সেই মেন্টারশিপ হোয়াট এভার যাই বলি না কেন, সেই জিনিসটা তুমি তোমার মায়ের থেকে কনস্ট্যান্ট বাড়িতে পেয়েছিলে। হ্যাঁ, খুবই দরকার। আমি প্রত্যেকটা পেরেন্টসকেও আমি আগেও বলেছি, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট যে বাচ্চার পাশে বসে থাকা, দেখা কি করছে, সেটা তুমি তোমার মা তোমাকে করেছেন, যেটা খুবই ভালো ব্যাপার। কিন্তু শুধু এইটুকুই তো এনাফ নয়, এর সাথেও একটা মোটিভেশনেরও কম্পোনেন্ট থাকে। তো বাড়িতে মোটিভেশন কোথায় পেলে? আগে কেউ ছিল, এর আগের জেনারেশনে কেউ ডক্টরস আছে? আমার নেই। তুমি ফার্স্ট রিলেটিভও কেউ জেনারেশনে পুরো ডক্টরস। আমার কাছে ইনফরমেশন আছে তোমার বাড়িতে সবাই মোটামুটি ইঞ্জিনিয়ার, তো তুমি প্রথম ডক্টর। বাহ, ওয়ান্ডারফুল। তো মোটামুটি এই যে ফ্যামিলির মধ্যে কেউ তো ডক্টরস নেই, তাহলে সেই জায়গাটায় এই মোটিভেশনটা পেলে কি করে? হঠাৎ করে কি করে মনে হলো যে ডাক্তার হতে হবে? আমার এমনি ডক্টর প্রফেশনটা সবসময় ভালো লাগতো, যে সার্জারি করা, ডাইসেকশন করা, হিউম্যান
বডি নিয়ে পড়া, সব অর্গানসের ব্যাপারে এইসব জিনিসে ইন্টারেস্ট করলাম। ডাক্তারিতে হয়, হ্যাঁ, তো এটা তো পড়ার সময় হলো, তারপরে তো বাকি জীবন তোমাকে পেশেন্ট দেখতে হবে, তো সেই সময়টা কি করবে? কিন্তু আমার প্রফেশন মানে ভালো লাগে যে লোকে ট্রিটমেন্ট করব, আচ্ছা, এই জিনিসটাই ভালো লাগতো। ওকে। তোমার এই বছরে পরীক্ষার সময়ে ওয়েমার এবং পেপার কি নিয়ে একটা মিসম্যাচ হয়ে একটা ক্যাওস তৈরি হয়েছিল এক্সাম, হ্যাঁ, কি হয়েছিল? আমার কোয়েশ্চেন পেপারের আর ওএমআর এর যে বুকলেট নাম্বার ছিল ওই দুটো মিসম্যাচ ছিল। মিসম্যাচ বলতে মানে দুটো নাম্বার আলাদা পেলো। মানে নিজে কেন পেলাম নি আগে? আমি মিলিয়েছিলাম, ওটা অনেক বড় নাম্বার ছিল না, লাইক 12 ডিজিটের ওরকম কিছু নাম্বার ছিল। তো প্রথম 10টা ডিজিট মতো সেম ছিল, লাস্টে দুটো ডিজিট শুধু আলাদা ছিল। তো আমি ভেবেছিলাম যে লাস্টে দুটো ডিজিট আলাদা হওয়াটা ওটা কিন্তু অবভিয়াস ব্যাপার। জেনারেলি কি হয়, একসাথেই তো আসে, হ্যাঁ। বুকলেটটার মধ্যে ওয়েমারটা আসে, হ্যাঁ, তো তোমার মানে ওইভাবে প্যাক একসাথেই, হয়েছিল? হ্যাঁ মানে একসাথেই NTA এসেছিল। ভুল প্যাকিং করেছিল? হ্যাঁ, মানে এনটিএ থেকে ভুল প্যাকিং হয়েছে যে হ্যাঁ। কোয়েশ্চেন বুকলেটের সাথে ওয়েমারটা আলাদা? হুম, প্যাকিং ওইভাবেই ছিল। আচ্ছা, তারপরে? তো এর জন্য ভেবেছিলাম যে ঠিকই আছে। এর জন্য আমি কিছু বলিও নি। আমি ওই ওএমআরই বলেছিল সব ফিল আপও করেছিলাম। আমার বোটানির ওএমআর বাবলিং করাও হয়ে গেছিল। আধা বাচ্চা, আধ ঘন্টা হয়ে গেছিল। মানে 2টো থেকে পরীক্ষা শুরু হয়েছে, মোটামুটি 2:30টার দিকে ঘটনাটা হয়েছে। হ্যাঁ, তারপর সেই মুহূর্তে যখন এটা ডিটেক্ট করলো, কে ডিটেক্ট করলো, তুমি করলে না ইনভিজিলেটর করলো? ইনভিজিলেটর। নিজে এসে বললো? হ্যাঁ, তারা এসে দেখলো যে ওটা মিসম্যাচ আছে বুকলেট নাম্বারটা। তো তখন টিচারও প্যানিক হয়ে গেছিল যে টিচারই প্যানিক হয়ে গেছে, হ্যাঁ, ইনভিজিলেটরও প্যানিক হয়ে গেছে? হ্যাঁ। তারপরে? তারপর সেই টিচাররা আবার আরো কিছু অন্য টিচারদেরকে ডেকেছিল। তারা এসেও আবার বুকলেট নাম্বার দেখছিল, ভাবছিল কি করবে। সবাই ডিসকাশন করছিল টিচাররা ক্লাসের মধ্যে তুমি আমাদের সামনে। তখন তুমি কি করছিলে? আমি এটা করছিলাম, কতক্ষণ চলছিল? ব্যাপারটা কতক্ষণ চলছিল? 10 মিনিট মতো চলেছে। সে সময় তুমি যে লিখতে পারোনি কিছু না, লিখছিলাম, আমি সলভ করে যাচ্ছিলাম। করছিল, তাই? হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে এসে বলছিল এটা সবাই খেয়াল করবে। তার মানে এক্সাম হলে যদি কখনো এরকম আনওয়ান্টেড সিচুয়েশন কিছু হয়, তখন মানে যে ক্যান্ডিডেট তার কিন্তু উচিত সলভ করতে থাকা কন্টিনিউয়াসলি, কারণ ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ইনভিজিলেটরস টু ফিক্স দ্য প্রবলেম। আচ্ছা, নেক্সট? 10 মিনিট ধরে ডিসকাশন চলছিল টিচারদের মধ্যে। আমার সামনেই ডিসকাশন করেছিলেন, কিন্তু আমি ইগনোর করে সলভ করার চেষ্টা করছিলাম। লাস্টে ডিসাইড হলো যে ওএমআর চেঞ্জ করে দেবে। মানে এই ওএমআরটা নিয়ে আবার নতুন একটা ফ্রেশ ওএমআর দেওয়া হবে। তো এর জন্য আমাকে আবার স্টার্টিং থেকে ফ্রেশ ওয়েমারটা ঠিকঠাক বুকলেট করছিল? মানে 12 লেখা ছিল? হ্যাঁ, ওটা তো ঠিক লেখা ছিল? ওইটাতে ঠিক ছিল। আচ্ছা, তারপর? তো তারপর ওইটাতে আবার স্টার্টিং থেকে বাবলিং করতে হয়েছিল পুরো বোটানিটা আবার। তো তখন বলেছিল যদিও যে এক্সট্রা টাইম দেবে লাস্টে, কিন্তু আসলে লাস্টে এক্সট্রা টাইম দেয়নি। কিছু দেয়নি? না, তখন বললে না যে আপনি তো বলেছিলেন দেবেন? বলেছিলাম যে আমি যে কিছু এক্সট্রা টাইম পাবো, লাস্টে বলেছিলাম। তখন বললো যে না, আমাদের সবকটা পেপার নিতে হবে, কারণ আমাদের কাউন্ট করতে হবে যে স্টুডেন্ট নাম্বারের সাথে মিলছে কিনা, তাই এখনই দিব। ওকে, অলরাইট। তো ফাইনালি তার মানে এই সমস্ত মানে এই যে সিচুয়েশনটাই, এটা কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জিং সিচুয়েশন। অনেকেরই মাথা কিন্তু এই সময় ভয়ে প্যানিক করে এক্সামটাই খারাপ হয়ে যেতে পারতো। তোমার কি সত্যি তখন মেন্টালি তুমি ডিস্টার্ব তো একটু তো হয়েই ছিলে, একটু হয়েছিল। কিন্তু সেটা কি খুব বেশি এফেক্ট হয়েছিল? মানে খুব বেশি এফেক্ট আমি তোমাকে এটা? বেশি একটা ইগনোর করছিলাম আমি, কারণ কি আমি দেখছিলাম যে আমার বায়োলজি সলভ করতেও বেশ টাইম লাগছে, লেন্দি পেপার আছে। তো আমার টেনশন ফিজিক্সটা যখন কঠিন দেখলে, দেখো সবার যতজন লিড এক্সপিরিয়েন্স সবার জন্য ছিল একটা ক্যাওস, হ্যাঁ, সেটা হচ্ছে ফিজিক্স ডিফিকাল্ট। তার জন্য দুটো ক্যাওস, হ্যাঁ। এক তো ফিজিক্স কঠিন, দ্বিতীয়ত হচ্ছে তোমার ওয়েমার ভুল। দুটোকে কি করে ম্যানেজ করলে? এর জন্যই আমার ছিল যে পেপার লেন্দি আছে, আমার তাড়াতাড়ি করতে হবে। এখানে টিচাররা নিজেদের মধ্যে ডিসকাশন করছে, করুক, কিছু একটা সলিউশন নিশ্চয়ই বাড়ি করে নেবে, আমায় শুনতে হবে না। আমি তাই এই যে ঠান্ডা মাথায় ইন্দ্রাণী এটা রেখেছে, এই ঠান্ডা মাথাটা, এই ও যে ডিসিশনটা নিয়েছে এক্সাম হলে বসে, এটাই কিন্তু অনেক বড় লার্নিং। যারা শুনছো আজকের এই পডকাস্টটা, সবাইকে বলবো যে দেখো, সবাই তো আমরা চাই যে এক্সাম হল আমাদের একদম স্মুথ যাক, কোনো যেন অঘটন কিছু না ঘটে। কোয়েশ্চেন পেপার উপর নিচে কিছু এলো সেটা তো সবার জন্য কমন, মানে সেটা তো আমার জন্য একার কঠিন নয়। কিন্তু এই ধরনের ঘটনা সবার সাথে হয় না, কিছু জনের সাথেই হয়। কিন্তু ঘটনাগুলো ঘটলেও সেইটাকে ঠান্ডা মাথায় ম্যানেজ করে কিভাবে আবার প্রপার এক্সামটা দেওয়া যায়, সেটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে এক্সাম হলে বসেই, বা সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তো এইটা সবাই যেন মন দিয়ে শোনে এবং এটা যেন ফলো করে, যদি কারোর সাথে কিছু এরকম ঘটে। তাহলে আমি একটা কথা তোমাকে জিজ্ঞেস করবো, তুমি প্রেপমেডের ব্যাপারে প্রথম কোথা থেকে জানলে? আমি আগের বছর যখন স্ক্যাম হয়েছিল তখন তুমি তখন থেকে প্রেপমেডকে ফলো করো? হ্যাঁ, তখন আপনি ইউটিউবে অনেক শর্টস দিতেন যে স্ক্যামের রিলেটেড, যে ডিপ্রেসড হতে না, এরকম মোটিভেট করতেন আমাদেরকে। আর 2025-এ প্রেপমেডকে কিভাবে ইউজ করতে? ইউটিউবে অনলাইনে ফ্রি ভিডিওসগুলো দেখতাম টিচারদের যখন দরকার পড়তো, আর প্রেপমেডের অনলাইন টেস্ট সিরিজ দিতাম।
তো অনলাইন টেস্ট সিরিজ অ্যাপ্লিকেশন থেকে যখন হ্যাঁ। দিতে, ধরো কোয়েশ্চেন পেপার আমাদের যেটা ছিল স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন পেপার, তোমার কি ঠিক লাগতো? না, আমার বেশি টাফ লাগতো প্রথম। আমার মার্কসও আমি যতটা মনে করতাম যে আমি পেতে পারি, অত ভালো মার্কসও আসতো না। অনেক টাফ লাগতো। তো এজন্য মনে হতো যে এত টাফ কেন আসছে? ইউজুয়ালি এত টাফ পেপার তো হয় না। কিন্তু প্রেপ মেডে বেশ টাফ পেপার আসতো এক্সামে। মনে হতো এত মুশকিল কেন? কিন্তু তারপর ভাবলাম যে ঠিক আছে, যদি এক্সামেও মুশকিল পেপার আসে তো মুশকিলই তাহলে প্র্যাকটিস করি। আর সত্যি এই বছর এত মুশকিল পেপার এসেও ছিল এক্সামে। তো এর জন্য সুবিধা এটা হয়েছিল যে আমি যখন এরকম প্রেপ মেডে এক্সাম দিতাম, টাফ পেপার যেহেতু হতো, আমি এরকম করতাম যে একটা কোয়েশ্চেনে আটকে গেলে আমি বেশিক্ষণ ওখানে টাইম ওয়েস্ট করতাম না, ছেড়ে দিতাম, পরেরটা চলে যেতাম। পরেরটাও না হচ্ছে তার পরেরটা চলে যেতাম। আর মাঝে এরকম দেখতাম যে স্পেশালি ফিজিক্স পোরশনে ফার্স্টের দিকের কোয়েশ্চেনগুলো বেশি টাফ, তো আমি পিছন দিক থেকে স্টার্ট করতাম সলভ করা। পিছন দিকেরগুলো ইউজুয়ালি দেখতাম সোজা হতো। তো এই নিটের এক্সামের সময় আমি তাই করেছিলাম। আমার যে বুকলেটটা ছিল ওইটায় ফার্স্টের কোয়েশ্চেনগুলো খুবই টাফ ছিল সবকটা। তো আমি পিছন দিক থেকে স্টার্ট করেছিলাম। আর ওইগুলো কম্পারেটিভলি ইজি ছিল। অন্তত সামনের দিকগুলো থেকে ইজি ছিল। তো পিছন দিক থেকে স্টার্ট করেছিলাম, ওইগুলো হয়েছিল সলভ। মাঝখানের কোয়েশ্চেনগুলো আরো বেশি ইজি ছিল। ওইগুলো সলভ হয়েছিল। আর সামনের দিকে কয়েকটাই সলভ করতে পেরেছিলাম, সবকটা হয়নি। তো আমি যদি প্রথম দিক থেকেই সলভ করতাম, ওখান থেকেই লেগে থাকতাম যে প্রথম দিকের কোয়েশ্চেনগুলোই আমি করতে যাবো, আমি হয়তো মিডল অব্দিও পৌঁছাতে পারতাম না। তো মিডলের কোয়েশ্চেনও ছুটে যেত, লাস্টের কোয়েশ্চেনও ছুটে যেত। আর সামনের দিকের কোয়েশ্চেনগুলো তো ছিলই মুশকিল। সো বেসিক্যালি তুমি প্লেসমেন্টের পুরো যেটা মেইনলি হচ্ছে টেস্টটা তুমি খুব ভালো করে হচ্ছে ফলো করেছো, এটা বুঝলাম। আর তার সাথে সাথে হচ্ছে তুমি কন্টেন্ট ফলো করেছো। তো এই যে টেস্টটা যখন দিয়েছিল তুমি নিজেই বললে যে হচ্ছে যে প্রথম দিকে পেপার দেখে মনে হতো এত কেন প্রেপারেট কঠিন পেপার বানাই, হ্যাঁ। পরে দেখলে যে এক্সাম হলে গিয়ে হচ্ছে এরকমই এবছরে কঠিন এক্সাম পেপার চলেছে। তোমার কি ওপিনিয়ন থাকবে নেক্সট ইয়ারের স্টুডেন্টদের জন্য, যে ওদের কিরকম পেপার প্র্যাকটিস করা উচিত? এর ইজি, ডিফিকাল্ট, এনসিআরটি ফুললি বেসড, নাকি হচ্ছে যে একটু একটু এক্সট্রা জিনিস করে রাখা? What's your suggestion for your next year juniors? মেইনলি এনসিইআরটি টাইপেরই কোয়েশ্চেন ফলো করা উচিত, কিন্তু একটু এক্সট্রা অবশ্যই করা উচিত। কারণ এই বছরও বায়োলজি 100% এনসিইআরটি থেকে দেয়নি, কিছু বাইরে থেকে ছিল। ফিজিক্স তো খুবই মুশকিল ছিল, কেমিস্ট্রিও কিছুটা বাইরে থেকেও ছিল। হ্যাঁ। তো যাই হোক না কেন, তারপর তোমার মেসেজ এটাই যে হচ্ছে পেপার এনসিআরটি টপিক বেসড হতে পারে, হ্যাঁ। কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে এনসিআরটি লাইন তুলেই প্রশ্ন না। সবসময় দিতে হবে। হুম। হয়তো প্রিভিয়াস নিটে এরকম এসেইছে যে এনসিআরটি লাইন তুলে প্রশ্ন, কিন্তু ট্রেন্ডটা কিন্তু পাল্টাচ্ছে একটু করে, যে এনসিআরটির সিলেবাসটা ফলো হচ্ছে, কিন্তু কিছু লাইন্স, কিছু ওয়ার্ডস, ল্যাঙ্গুয়েজ, কোয়েশ্চেন ফ্রেমিং ল্যাঙ্গুয়েজগুলো, সেগুলো কিন্তু আউট অফ দ্য এনসিআরটি হচ্ছে। হ্যাঁ। এবং বায়ো থেকে যখন শুরু হয়েছে, তার মানে ইট ইজ আ স্ট্রং ইন্ডিকেশন বাকি সাবজেক্ট তো ফলো করবেই না, কারণ বায়োই হচ্ছে সব থেকে বেশি কপি পেস্ট হতো। হ্যাঁ। সেখানে বায়োটাই দেখা যাচ্ছে যে 5টা 6টা 7টা কোয়েশ্চেন এবার হচ্ছে যে পুরো এনসিআরটিতে নেই, ওগুলো পুরো নতুন ভাবে ফ্রেম হয়েছে। আর এর জন্য টাফ পেপারই সলভ করা ভালো, কারণ টাফ যদি পেরে যাই, ইজি পেপার তো পেরেই যাব। কিন্তু একটা এখানে না ব্যাপার আছে, সমস্ত বাচ্চারা এটা বলে যে স্যার পেপার এত কোয়েশ্চেন পেপার করে বলে আমাদের মক টেস্টে কম নাম্বার আসে। হ্যাঁ। হয়তো দেখা গেল এক্স ইনস্টিটিউটে সে হয়তো মক টেস্টে স্কোর করছে 600, প্রেপমেডে সে হয়তো স্কোর করছে 500 কি 480, সে একদমই এই একই বাচ্চা। তো অটোমেটিক্যালি বাচ্চারা তখন বলে যে হচ্ছে যে আমার এই জন্য হচ্ছে পেপারের মক টেস্ট দিতে আমার ভয় লাগে বা দিতে চায় না। এইটা তুমি কি বলবে যে এই মাইন্ডসেটটা কিভাবে ওরা তৈরি করবে? এটা আমারও মনে হতো প্রথমে যে এত মুশকিল পেপার আছে, এত কম নম্বর আছে। পরে এটা আমার রিয়েলাইজ হয়েছিল নিজে থেকেই যে মুশকিল পেপার হচ্ছে বলেই তো কম মার্কস পাচ্ছি। তো এতে মানে অত ডিমোটিভেটেড ফিল করার কিছু নেই, না যে ইজি পেপারে আমার কম নম্বর আছে। মুশকিল পেপার ছিল, এর জন্য কম নম্বর আছে, তো ঠিক আছে, এর জন্য নিজেকে ইমপ্রুভ করতে হবে। যদি নিটে এরকম মুশকিল পেপার আসে, তখনও যেমন পেয়েওছি আমি, আগের বছরের থেকে তো কম পেয়েছি, কিন্তু তার জন্য র্যাঙ্কও তো ঠিকই এসছে না। এক্স্যাক্টলি, আগের বছর পেয়েছিল 630, এবছরও পেয়েছে 542। তো 630 টু 542, মানে 630 থেকে 542, মানে অলমোস্ট 90 মার্কসের একটা ডাউন শিফট হয়েছে। বাট স্টিল র্যাঙ্ক সবকিছুই ভালো হয়েছে। সো ইউ শুড নট ফোকাস ইন দ্য স্কোর, টেস্ট হোক বা নিটের। স্কোরের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে যতটা পেপার আছে সেই অনুযায়ী হাউ মাচ আই এম এবল টু পারফর্ম, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তো যাই হোক, কথা বলে খুব ভালো লাগলো তোমার সাথে। আমি অনেক কিছু তোমাদের নেক্সট ইয়ার জুনিয়রদেরকে বলবো যে ও যেগুলো বলেছে সেগুলোকে ভালো করে নোট করতে। খুব ভালো লেগেছে, ওর এক্সাম হল এক্সপিরিয়েন্সটা খুব ভালোভাবে বলেছে। তার সাথে সাথে কোন ধরনের কোয়েশ্চেন পেপার প্র্যাকটিস করা উচিত সেটাও কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। এবং তাতে যে ছোট ছোট মাইন্ডসেট হলো যে না সেটাতে আমি ডিমোটিভেটেড হব নাকি মোটিভেটেড হব, কীরকম মক টেস্টের পেপার থাকলে আমি নিজেকে কনফিডেন্ট ভাববো, কারণ সিউডো স্যাটিসফ্যাকশন নিয়ে তো কোনো লাভ নেই।
সিউডো স্যাটিসফ্যাকশন নিয়ে কোনো লাভ আছে? সেটাই যে হচ্ছে আমি কনস্ট্যান্ট 600 মক টেস্টে পাই, মানে একদিনে যে ধাক্কাটা দিয়ে দেবে নিট, তাতে তো সব একদম চকমাচুর হয়ে যায়। এরকম হয়েছে অনেকের সাথে, অনেকের সাথে হয়েছে। যারা মক টেস্ট এরকম 650 প্লাসও পাচ্ছিল, কিন্তু এখন সিলেকশন হচ্ছে না, কারণ সিলেকশন হয়। এত টাফ পেপারের সাথে অ্যাকাস্টম ছিল না ওরা। তারা এখন এনটিএ কে দোষ দিচ্ছে। হ্যাঁ, যে এত কিন্তু টাফ তারা পেপার পরে ভাবছে না যে হচ্ছে মক টেস্ট পেপারটাই হচ্ছে আমার উচিত ছিল হচ্ছে একটু ডিফিকাল্ট হওয়া। ওকে, তো অল রাইট, আজকের পডকাস্ট আমি এখানেই ফিনিশ করছি। মেনি মেনি থ্যাঙ্কস তোমার এই সুন্দর সুন্দর ইনফরমেশনসগুলো এবং ইউজফুল ইনফরমেশনগুলো, ইনসাইটফুল ইনফরমেশনগুলো জুনিয়রসদের সাথে শেয়ার করার জন্য। তোমার ফিউচার কেরিয়ারের জন্য অল দ্য বেস্ট উইশেস। খুব ভালো ডাক্তার হও, বড় ডাক্তার হও। আর যে কোনো সময় তোমার সাথে আমরা রয়েছি, কোনো দরকার লাগলে আমাদেরকে বলবে। তো আজকে এখানেই পডকাস্টটা ফিনিশ করছি। আমরা তোমাদেরকেও বলবো যে খুব ভালো করে ফলো করবে এন্টায়ার ডিসকাশনসটা কি বলেছি আমরা, প্রত্যেকটা টিপস খুব ইম্পর্ট্যান্ট। এটা বলেই আজকে পডকাস্ট এখানে ফিনিশ করছি। হ্যাঁ, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো যদি ডাউট থাকে, বা ওর থেকে যদি কিছু ফার্দার জানতে চাও, তাহলে কমেন্টে লিখে দাও। ও নিজেও ওটাকে রিপ্লাই করে দিতে পারবে ওর অ্যাকাউন্ট থেকে, অথবা আমরা ওর থেকে যেন রিপ্লাই করে দেবো কমেন্ট সেকশনসটাতে। আজকের পডকাস্টটা এখানে ফিনিশ করছি।